একই বাড়িটা এরকম কাদা কাদা হলো কি করে? বৌমা, তুমি আবার তোমার মায়ের বাড়িতে গিয়েছিলে? আমি তোমাকে বারণ করেছি না তোমার মায়ের বাড়িতে যাবে না? এই বর্ষাকালে তোমার মায়ের বাড়িতে যা জল কাদা হচ্ছে, সব জল কাদা তো দেখছি আমার ঘরেই চলে আসছে। তা কি করব মা, আমি কি মায়ের বাড়িতে যাব না? হ্যাঁ মানছি আমার মায়ের বাড়িতে একটু জল কাদা হয়। আচ্ছা ঠিক আছে, আমি না হয় বারান্দাটা পরিষ্কার করে দিচ্ছি, তাহলে তো আপনার আর অসুবিধা হওয়ার কথা নয়। দেখো বৌমা, তুমি প্রত্যেকদিন একই কথা বলো। আমার তোমাকে এক কথা বলতে কিন্তু ভালো লাগে না। তুমি তোমার মায়ের বাড়িতে যাবে না, আমি তোমাকে কতবার বারণ করেছি। আর তোমার মায়ের বাড়িতে যদি এতই ভালো লেগে থাকে, তাহলে তোমার মায়ের বাড়িতেই থেকে যাও, আর শ্বশুর বাড়িতে আসতে হবে না। চন্দ্রানী দেবী দীপশিখাকে ভীষণই বকাবকি করলে দীপশিখার আর কিছুই বলার থাকে না। কিছুক্ষণ পর দীপশিখার মা বিদিশা দেবী তার মেয়েকে জানালা দিয়ে ডেকে বলে, দীপশিখা, তুই তো পুঁই শাক, কলমি, কচু শাক খেতে ভালোবাসিস। এই দেখ, আমাদের বাড়ির পেছন থেকে আমি অনেকগুলো পুঁই শাক তুলে এনেছি। তুই এই শাক পাতাগুলো নিয়ে যাস। বর্ষাকালে এই শাক পাতা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দীপশিখা মায়ের কথা শুনে অত্যন্ত খুশি হয়। সে তখনই মায়ের বাড়ি থেকে শাক পাতাগুলো নিয়ে এসে তার শ্বশুর বাড়িতে সবার জন্য রান্নাবান্না করে। দুপুরবেলা রঞ্জনবাবু দীপশিখার রান্না করা কচু শাক খাওয়া মাত্রই তার গলা চুলকাতে শুরু করে। ওরে বাবা রে, এই কচু শাকটা খাবার পর তো আমার গলা খুব চুলকাচ্ছে। এই বিদিশা, তুমি কিছু করো, আমার গলায় তো কেমন একটা যেন হচ্ছে। আমি তো আগেও কচু শাক খেয়েছি, এইরকম তো কখনোই হয়নি। চন্দ্রানী দেবী সঙ্গে সঙ্গে রঞ্জনবাবুকে রান্নাঘর থেকে একটা লেবু এনে খেতে দেয়। ফলে রঞ্জনবাবুর গলার চুলকানি কিছুটা কমে। কিন্তু চন্দ্রানী দেবী মনে মনে দীপশিখার উপর প্রচন্ড রেগে যায়। বৌমা, তুমি এই শাকগুলো কোথা থেকে এনেছো? তোমার শ্বশুর মশাইয়ের তো কচুর শাকে গলা চুলকায় না, হঠাৎ করে তাহলে কচুর শাকটা খাওয়ার পর গলা চুলকাচ্ছে কেন? সত্যি করে বলো, তুমি কি ইচ্ছা করে তোমার শ্বশুর মশাইকে খারাপ জিনিস খাইয়েছো? না না মা, খারাপ জিনিস হতে যাবে কেন? আমাদের বাড়ির পেছনে শাকগুলো হয়েছিল। এত ফ্রেশ শাকে তো গলা চুলকানোর কথা নয়। আমার মা তো নিজে হাতে সব শাক আমাকে তুলে দিয়েছে। তাছাড়া আমার মায়ের বাড়িতেও তো এই খাবারগুলোই রান্না হয়েছে। কই, আমার মায়ের বাড়িতে কারো তো কোনো অসুবিধা হয়নি। তোমাকে আমি 1000 বার বারণ করেছি, তোমার বাপের বাড়ির কোনো জিনিস আমাদের বাড়িতে এনে তুলবে না। আমরা সুপার মার্কেটের ভালো জিনিস ছাড়া কোনো কিছুই খেতে পছন্দ করি না। এমনিতেও তোমার বাবা মা তোমাকে ওই পাতি জিনিসপত্র ছাড়া আর কি বা দিতে পারে? এভাবে চন্দ্রানী দেবী আবার দীপশিখাকে অনেক কথা শোনায়। আসলে দীপশিখা এবং রাহুল একে অপরকে পছন্দ করে বিয়ে করে। আর যেহেতু দীপশিখার বাপের বাড়ির অবস্থা অতটাও ভালো নয়, তাই চন্দ্রানী দেবী মোটেই দীপশিখাকে পছন্দ করে না। সে বারবার তার বৌমাকে বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলে। ঠিক এমন সময় দীপশিখার মা মেয়ের বাড়িতে চিৎকার চেঁচেমেচি শুনে তখনই তার মেয়েকে ফোন করে। তোর শাশুড়ি যখন তোকে এভাবে অপমান করে, তখন তুই আর আমাদের বাড়িতে আসিস না মা। আমি আজকে ওই শাকগুলো তোকে দিয়ে খুব ভুল করে ফেলেছি। তুই তোর শাশুড়ি মায়ের কাছে আমার হয়ে ক্ষমা চেয়ে নিস। আরে মা, তুমি ওনার কথা বাদ দাও তো। উনি বললেই কি আমাকে শুনতে হবে নাকি? আমার তো আমাদের বাড়ির শাক খেতে খুব ভালো লাগে। আমার ভালো লাগলে আমি আবার লুকিয়ে চুরিয়ে খাবো। শাশুড়ি মায়ের অত কথা আমি শুনতে পারবো না। ঠিক এমন সময় বিদিশা দেবীর ছেলে রজত লক্ষ্য করে তাদের বাড়িতে খাওয়ার জল নেই। বর্ষাকালে তাদের খাওয়ার জলের খুবই সমস্যা হয়। দীপশিখার মায়ের বাড়ির পরিবার পাড়ার টাইম কল থেকে খাবার জল এনে সংগ্রহ করে রেখে দেয়। মা, এবার কি হবে? বাইরে তো খুব বৃষ্টি পড়ছে, আর শুনলাম নাকি আজকের পাড়ার টাইম কলে জল আসেনি, তাই সবাই জল কিনে খাচ্ছে। বাবাও তো বাড়িতে নেই, তাছাড়া জলের দোকান তো অনেক দূরে, আমরা খাবার জল কি করে খাবো? এমন সময় দীপশিখা রজতের কথা শুনে ফেলে। তাই তখনই দীপশিখা তার স্বামী পার্থকে ডেকে বলে, শোনো না গো, আমার একটা কাজ করে দেবে, কিন্তু এই কথাটা তুমি কাউকে বলতে পারবে না। মা যদি শোনে তাহলে আমার উপর ভীষণ রেগে যাবে। তাছাড়া মা আজকে আমাকে আবার খুব বকাবকি করেছে, মায়ের বাড়িতে যেতে বারণও করেছে। মা যদি আমাকে একবার মায়ের বাড়িতে যেতে দেখে তাহলে আবার ঝগড়া করবে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তুমি বলো না কি করতে হবে। মা জানতেও পারবে না, আমি ঠিক তলে তলে তোমার কাজটা করে দেব। আমাদের বাড়িতে তো অনেক খাওয়ার জল আছে, তুমি একটা কাজ করো, আমাদের বাড়ির খাবার জলের 2টো জার আমার মায়ের বাড়িতে একটু চুপি চুপি পৌঁছে দিয়ে এসো। তোমার মা যেন কোনোভাবেই জানতে না পারে, একটা শব্দও করবি না, কেমন? দীপশিখার কথা শুনে পার্থ কাজে লেগে পড়ে।
পার্থ দুটো জলের জার নিয়ে দীপশিখার মায়ের বাড়ির দিকে যেতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা দুম করে আওয়াজ হয় আর দুটো জলের জার পড়ে যাওয়ার শব্দ হয়। ওরে বাবা রে, আমারও তো কোমর ভেঙে গেল। ওমা তুমি কোথায় আছো? আমার কোমরে ভীষণ লেগেছে। দীপশিখা, ও দীপশিখা, মা বাবা তোমরা সবাই কোথায় গেলে? আমি সেই কখন থেকে ডাকছি, তোমরা শুনতেও পাচ্ছ না? এই মরেছে, এটা পার্থর গলা না? পার্থকে তো জলের জার দুটো দিয়ে আসতে বলেছিলাম, কিন্তু ও মনে হয় এখনো দিয়ে আসতে পারেনি। নিশ্চয়ই কোনো না কোনো একটা কাণ্ড বাঁধিয়েছে। এবার শাশুড়ি মা আমাকে আবার বকবে। এমন সময় পার্থর চিৎকার চেঁচেমেচি শুনে চন্দ্রানী দেবী এবং রঞ্জনবাবু তাড়াতাড়ি বাইরে ছুটে যায়। তারা পার্থকে দুটো জলের জার নিয়ে কাদার মধ্যে পড়ে থাকতে দেখে। তারা সঙ্গে সঙ্গে পার্থকে ধরাধরি করে ঘরের মধ্যে তুলে নিয়ে যায়। কিরে বাবু, তুই ওই জলের জার দুটো নিয়ে কাদার মধ্যে কি করছিলি? ও, বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোর বউটা তোকে বুদ্ধি দিয়েছে, বলেছে যে ওর ভিখারি বাবার বাড়িতে জল পৌঁছে দিয়ে আসতে। তোমার বাপের বাড়ি কত ভিখারি বৌমা, যে বাপের বাড়িতে খাওয়ার জলটুকু পর্যন্ত পাওয়া যায় না। মা, আপনি আর যাই বলুন, আমার বাবার বাড়িকে ভিখারি বলবেন না। আসলে আমার ভাইটা ছোট, আর আমার বাবাও বাড়িতে নেই। হ্যাঁ মানছি, আমাদের খাবার জলের অভাব হয়েছে, সেই জন্য আমি দুটো জার পার্থকে পৌঁছে দিতে বলেছিলাম, কিন্তু এই দুটো জলের জারের টাকা আমি আপনাকে মিটিয়ে দেব। বাবা, তুমি আবার আমাকে টাকার গরমও দেখাচ্ছ? আমার টাকার দরকার নেই। তোমার এই বুদ্ধির জন্য আমার ছেলেটা যে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেল, এর দায়টা কি তুমি নেবে, নাকি তোমার বাপের বাড়ির লোকেরা নেবে? চন্দ্রানী দেবী এভাবেই দীপশিখাকে অনেক কথা শোনায়, কিন্তু ভুলটা যেহেতু দীপশিখারই ছিল, তাই সে মাথা পেতে সব কথা শুনে নেয়। অন্যদিকে পার্থর ভীষণই চোট লাগায় পরের দিন সে আর অফিস যেতে পারে না। ওদিকে দীপশিখার বাবা বেশ কয়েকদিন হয়ে গেলেও বাড়িতে ফিরতে পারে না। আসলে দীপশিখার বাবা অভিষেক বাবুর শহরে একটা ছোট দোকান ছিল। অভিষেক বাবু বর্ষাকাল এবং নিম্নচাপের জন্যই নিজের দোকানে আটকা পড়েছিল। বাবা তো আজকেও বাড়িতে ফিরতে পারেনি। মা আর ভাই কি খাবে কে জানে, ওদের কাছে তো খাওয়ারও জল নেই। না না, এবার দেখছি আমাকেই বাইরে বেরিয়ে ওদের জন্য বাজার করে দিতে হবে। আমার মা আর ভাই যে কত কষ্ট করে আছে। এই মনে করে দীপশিখা বাজার থেকে টাকা পয়সা খরচা করে তার বাপের বাড়ির জন্য সবজি বাজার করে আনে, আর জলের জারও তার বাপের বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু দীপশিখার শাশুড়ি মা চন্দ্রানী দেবী জানালা দিয়ে সবটাই দেখে ফেলে। এতে করে সে ভীষণই রেগে যায়। এই যে দিব্যি তো আমার ছেলের টাকাগুলো খরচা করে নিজের মায়ের বাড়িতে দিয়ে আসছো, বলি নিজে তো কিছু টাকা পয়সা ইনকাম করো না। তোমার জন্য আমার ছেলেটা দুদিন অফিস যেতে পারছে না, ওর গায়ে হাতে পায়ে ব্যথা, সেদিকে কোনো হুঁশ আছে? অবশ্য তুমি তো টাকার জন্যই আমার ছেলেকে বিয়ে করেছো। আপনি এসব কি বলছেন? আমি টাকার জন্য কেন আপনার ছেলেকে বিয়ে করতে যাব? আমি আপনার ছেলেকে ভালোবেসেই বিয়ে করেছি। তাছাড়া আমি পার্থর থেকে যত টাকা নিয়েছি সব টাকা শোধ করে দেব। শুধু আমার বাবা বাড়িতে নেই তাই। থাক থাক, তোমাদের ভিখারিদের মতো অজুহাত আমার ভালো জানা আছে। তোমার মাই তোমাকে এসব শিখিয়ে পড়িয়ে পাঠাচ্ছে, তাই না? দাঁড়াও, তোমার মাকে একদিন শিক্ষা না দিলে হবে না দেখছি। এই বলে চন্দ্রানী দেবী তখনই দীপশিখার মায়ের বাড়িতে যায়। এমন সময় চন্দ্রানী দেবীকে দেখে বিদিশা দেবী অত্যন্ত খুশি হয়, কারণ চন্দ্রানী দেবী কখনোই তাদের বাড়িতে পাও রাখতো না। এই প্রথমবার বিদিশা দেবী তাদের বাড়িতে যায়। এই যে শুনুন, আপনাদের শিক্ষা দীক্ষা নেই তা আমার খুব ভালো করেই জানা আছে, কিন্তু বারবার আমাদের কাছে হাত পাতলে তো আর ভিক্ষা দিতে পারবো না। আপনাদের সংসারে কি সুবিধা অসুবিধা আছে সেসব আপনি আমার ঘরের বৌমাকে কেন বলবেন? মানছি আমার বৌমা আপনার মেয়ে, তবে এখন আমাদের বাড়ির বউ হয়ে গেছে। এসব আপনি কি বলছেন? আমি সত্যি দীপশিখাকে কিছুই বলিনি। আমি খুব ভালো করেই জানি দীপশিখাকে এসব শিক্ষা দীক্ষা আপনিই দিচ্ছেন। দেখুন, আমি আপনাকে স্পষ্ট করে বলে দিয়ে যাচ্ছি, দীপশিখা যদি আপনাদের সংসারে আর একটুখানিও সাহায্য করতে আসে, আমি কিন্তু দীপশিখাকে সারা জীবনের জন্য এই বাড়িতেই রেখে দিয়ে যাব। এইভাবেই চন্দ্রানী দেবী বিদিশা দেবীকে যাচ্ছে তাই করে অপমান করে চলে যায়। বিদিশা দেবী স্বপ্নেও ভাবতে পারেনি চন্দ্রানী দেবী তাকে এত রকম আজেবাজে কথা শোনাতে পারে। শ্বশুরবাড়ির জানালা দিয়ে দীপশিখা সবই দেখে, কিন্তু দীপশিখা শাশুড়ি মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরই মধ্যে একদিন দীপশিখা পার্থকে নিয়ে ডাক্তার দেখাতে যায়। সেই সময় রঞ্জনবাবু দোতলার ঘরে ঘুমিয়ে থাকে। ঠিক এমন সময় চন্দ্রানী দেবী একটা বড় সাপকে নিজের ঘরের মধ্যে ঢুকতে দেখে।
ওরে বাবা রে, কে কোথায় আছো? বাঁচাও, আমাদের ঘরে সাপ ঢুকেছে। আমার সাপে ভীষণ ভয় করে। এটা তো দেখে খুব বিষধর সাপ বলে মনে হচ্ছে। কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো। এই বর্ষাকালে কোথা থেকে সাপ ঢুকলো? চন্দ্রানী দেবীর চিৎকার পাড়া প্রতিবেশী সবাই শুনতে পায়, কিন্তু সাপ ঢুকেছে বলে কেউ আর সাহস করে সেখানে যায় না। এমন সময় বিদিশা দেবী একটা কাঠারি নিয়ে সেখানে ছুটে যায়। আসলে বিদিশা দেবীর বাড়িতে প্রায়ই এরকম সাপ ঢুকতো, কারণ বর্ষাকালে বিদিশা দেবীর বাড়িটা একেবারে স্যাঁতস্যাঁতে হয়েই থাকতো। তাই সেখানে সাপের উপদ্রব মাঝে মধ্যেই লেগে থাকে। সেই জন্য বিদিশা দেবী জানে কিভাবে সাপ থেকে রক্ষা পাওয়া যায়। দাঁড়ান দিদি, একদম ভয় পাবেন না, কিছু হবে না। আমি খুব ভালো সাপ ধরতে পারি, আপনার কোনো চিন্তা নেই। আমি ঠিক আপনাকে বাঁচাবো। কিছুক্ষণের মধ্যেই সাপটা চন্দ্রানী দেবীর দিকে এগিয়ে আসে, যা দেখে চন্দ্রানী দেবী অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু বিদিশা দেবী যেহেতু সাপ ধরার অনেক অভিজ্ঞতা ছিল, তাই সে সঙ্গে সঙ্গে সাপটাকে মেরে বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে। কিছুক্ষণ পর বিদিশা দেবী চন্দ্রানী দেবীর চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। বেয়ান, চোখ খুলুন। আপনি ঠিক আছেন তো? কি হলো বেয়ান, কথা বলছেন না যে? একবার চোখটা খুলুন, আমি আপনাকে এতক্ষণ ধরে ডাকছি। ওই সাপটা, আমার সাপে ভীষণ ভয় লাগে। ওই সাপটা কোথায় গেল? আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওই সাপটাকে মেরে ফেলেছি। আমি আপনাদের ঘরের আশপাশটাও খুঁজে দেখে নিয়েছি, আর কোথাও কোনো সাপ নেই। তবে আপনার যদি আমাকে দরকার হয়, আপনি আমাকে একবার ডাকবেন, আমি ঠিক পাশের বাড়ি থেকে ছুটে চলে আসব। এমন কথা শুনে চন্দ্রানী দেবী খুবই খুশি হয়, কারণ এরকম বিপদের মুখে যে চন্দ্রানী দেবীকে কেউ বাঁচাতে আসবে, এটা সে আশাই করতে পারেনি। আমাকে ক্ষমা করে দিন বেয়ান, আমি আপনাকে অনেক কথা শুনিয়ে ফেলেছি। আমার আপনার সঙ্গে অতটা খারাপ ব্যবহার করা মোটেই উচিত হয়নি। আরে না না, ঠিক আছে, এতে ক্ষমা চাওয়ার কি আছে? আপনারা তো আমার মেয়ে শ্বশুর বাড়ির মানুষ, আপনাদের সাহায্য করা আমার কর্তব্য। এমন কথা শুনে চন্দ্রানী দেবী অত্যন্ত খুশি হয়। চন্দ্রানী দেবী তখনই সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে 4-5টা মিষ্টি বার করে বিদিশা দেবীকে খেতে দেয়, আর তার সাথে গল্প করতে শুরু করে। এরই মধ্যে দীপশিখা বাড়িতে ফিরে এসে তার মা এবং শাশুড়ি মাকে হাসাহাসি করে গল্প করতে দেখে একেবারে আকাশ থেকে পড়ে। সমস্ত ঘটনা জানার পর দীপশিখা এবং পার্থ দুজনেই খুবই খুশি হয়। সেদিন থেকে দীপশিখার মায়ের বাড়ি এবং শ্বশুর বাড়ির পরিবারের মধ্যে ভালোবাসার মেলবন্ধন তৈরি হয়। অদিতি তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। তাদের পরিবারটি ছিল একটি মধ্যবিত্ত পরিবার। তার বাবা একটা প্রাইভেট সেক্টরে জব করত। তাদের সংসারে টাকা পয়সার বেশ টানাটানি ছিল। তার বাবা মা অন্যান্য সব ক্ষেত্রেই বুঝে সুঝে টাকা খরচ করলেও অদিতির পড়াশোনার ক্ষেত্রে তারা কোনো আপোষ করত না। অদিতি এখন কলেজে পড়ে। একদিন অদিতি তার মা মোহিনীর সঙ্গে বাজারে শাকসবজি কিনতে যায়। এই যে দাদা, ঢেঁড়স কত করে কেজি দিচ্ছ? আর উচ্ছে, সজিনা ডাঁটা নেই নাকি? ঢেঁড়স 60 টাকা কেজি, উচ্ছে 50, আর সজনা ডাঁটা আছে কিন্তু অনেক দাম, 150 টাকা কেজি। বাবারে বাবা, থাক, এর থেকে ভালো তো 150 টাকা দিয়ে মাংস কিনে খাবো। ছাড়ো, আর কিছু দিতে হবে না। আজকে আলুর তরকারি রান্না করব। কত হলো বলো? মা, লেবু নাও না, খুব গরম পড়েছে। এই গরমে লেবু জল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। বাড়ি গিয়ে লেবু জল খাবো। বাজার করতে এসে পুরো ঘেমে গেলাম তো। কাকু, কয়েকটা লেবু দিয়ে দিন। এই দাঁড়া তুই, লেবু কত করে দিচ্ছে সেটা আগে শুনি, তারপর তো। পাতি লেবু 10 টাকা পিস, বড়গুলো 10 আর ছোটগুলো 8। কি সর্বনাশ! আগে তো ফ্রিতে লেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা দেওয়া হতো, আর এখন লেবুর দাম এত কি করে হয়ে গেল? আমি লেবু চেয়েছি, আপনি তো আপনার কিডনির দাম বলছেন। কিছু করার নেই ম্যাডাম, লেবু এখন আকাশ ছোঁয়া দাম। বলুন কটা দেব? একটাও না। অত টাকা দিয়ে লেবু কিনলে আর সংসার চলবে না। অদিতি, লেবুর দাম কমুক আগে, তারপর লেবু জল খাবি। এখন গরমকাল তো অনেক দিন থাকবে। চল বাড়ি চল এবার, গরমে আর রোদে থাকা যাচ্ছে না। দূর, ভালো লাগে না। তুমি এত কিপটে কেন মা? একটা লেবু নিতে পারতে অন্তত, শুধু আমি খেতাম। এই গরমে আমার মাথা খুব ঘুরছে। আরে, লেবু কিনলে হেঁটে বাড়ি যেতে হবে, বুঝলি? এখন 20 টাকা অটো ভাড়াও দিতে হবে। এসব তোর জন্যই তো করছি। তোর বিয়ে দিতে হবে না, টাকা জমাচ্ছি তো। লেবু কিনতে গেলে তোর বিয়েটাই তো আর দিতে পারবো না। চল এবার।
গরমের প্রখর রৌদ্রে অদিতির ঠান্ডা লেবু জল খাওয়ার ভীষণ ইচ্ছা করছিল, কিন্তু মায়ের কিপটেমির জন্য তার লেবু জল খাওয়া আর হয় না। মনে মনে মায়ের উপর খুব রাগ হচ্ছিল তার। বাড়ি এসে দেখে যে তার বাবা অফিস থেকে বাড়ি এসে শুয়ে পড়েছে। বাবা, কি হয়েছে তোমার? তুমি একটু আগে অফিসে গেলে যে, আবার চলে এলে কেন? শরীর খারাপ নাকি তোমার? আর বলিস না মা, অফিসে যাওয়ার জন্য বাসে উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেছি। ভীষণ মাথা ঘুরছে, তাই আর যেতে পারলাম না, বাড়ি চলে এলাম। ভালো করেছো, বাইরে যা রোদ, মাথা ঘুরে পড়ে যাওয়ারই তো কথা। তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। না মা, কিচ্ছু ঠিক হবে না। এদিকে এসো, সাইডে এসো, আমি তোমাকে সব বলছি। আজকে শনিবার তো, আমার মনে হচ্ছে বাবার উপর নজর লেগেছে। আমার একটা বন্ধুর বাবার সঙ্গে ঠিক এমনই হয়েছিল জানো। একটা সাধু বাবা লেবু জল দিয়ে নজর ছাড়াতে বলেছিল, কিন্তু ওরা এসবে বিশ্বাস করেনি, আর তার কিছুদিনের মধ্যেই ওর বাবা মারা গেছে। এটা শুনে অদিতির মা মোহিনী খুব ভয় পেয়ে যায়। হ্যাঁ, কি বলিস রে তুই? কিন্তু এখন আমি সাধু বাবাকে কোথায় পাবো? নজর ছাড়াই কিভাবে সেটাই তো জানি না রে আমি। তুই দেখ না, তোর বন্ধুকে একবার ফোন কর। আরে মা, আমি থাকতে তুমি চিন্তা করছো কেন? আমি নজর ছাড়াতে পারি, আমার বন্ধু আমাকে শিখিয়ে দিয়েছিল, প্রয়োজনে কাজে লাগবে বলে। তুমি শুধু লেবু কিনে নিয়ে এসো, 101টা লেবু লাগবে। 101টা? কি বলিস? 10 টাকা করে লেবুর দাম, এখন 1010 টাকা আমি কোথায় পাবো? এত লেবু দিয়ে কি হবে কি? আরে মা, যত বেশি লেবু আনবে বাবা তত তাড়াতাড়ি সুস্থ হবে। আচ্ছা ছাড়ো, 21টা লেবু নিয়ে এসো। যাও, কাঁচা লঙ্কা আছে তো বাড়িতে, হয়ে যাবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। মোহিনী বাজার থেকে লেবু নিয়ে এসে অদিতিকে দেয়। হ্যাঁ, এই তো। বাবা, একটু উঠে বসো তো দেখি। ওঠো ওঠো। বাবা, যা বলছি করো না। তুমি ওঠো দেখি, ওঠো। হ্যাঁ দাও মা, লেবু দাও দেখি। কুকুরের নজর, বিড়ালের নজর, মানুষের নজর, আমার নজর, তোমার নজর, সবার নজর দূর হয়ে যা, দূর হয়ে যা। এই লেবুং দিয়েং আমিনো এখনো লেবুনং জলং খায়ং। এই লেবুনং দিয়ং আমিনো এখনো লেবুনং জলং খাবং। মোহিনী দেবী কিছুই বুঝতে পারছিল না যে তার মেয়ে এসব কি বলছে। সে ভয়ে শুধু উপরওয়ালার কাছে তার স্বামীর মঙ্গলের জন্য প্রার্থনা করতে থাকে। নাও মা, কমপ্লিট। দেখবে বাবা একটু পরে একদম সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই লেবুগুলোর তো আর কাজ নেই। দে, এগুলো দে, লেবুগুলো আমি ফিরিয়ে দিয়ে আসি। আরে না না, তুমি পাগল হয়ে গেলে মা? অসভ্য কথা বলতে নেই। এই লেবুগুলো আমাকে এখন লেবু জল করে খেতে হবে। সাধু বাবাটা এটাই বলেছিল, যে নজর ছাড়াবে তাকে সব লেবুগুলো একাই খেতে হবে, কাউকে লেবুর বিন্দু মাত্র রস দেওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা, যা তাহলে, লেবু জল করে তুই খেয়ে রে। যা যা, তাড়াতাড়ি যা। অদিতি মনের আনন্দে লেবু জল বানিয়ে খেতে শুরু করে। আহ, মজাই মজা। মাকে বোকা বানানো খুবই সহজ। উফ, ঠান্ডা ঠান্ডা লেবু জল খাওয়ার জন্য কত কিছু করতে হলো। গরমে বরফের সঙ্গে লেবু জল খাওয়া একটা আলাদাই মজা। আহ, শান্তি। 21টা লেবু এখন আমার 10 দিন তো চলে যাবেই মোটামুটি। বেশ কয়েকদিন কেটে যায়। অদিতি তুহিন নামে একটি ছেলেকে খুব পছন্দ করত। ছেলেটি একটি ওষুধ তৈরির ফ্যাক্টরিতে কাজ করত। একদিন অদিতি তুহিনের সঙ্গে দেখা করতে একটি রেস্টুরেন্টে আসে। তাহলে বলুন ম্যাডাম, কি খাবেন? এই যে মেনু আছে, দেখো কি খাবে বলো। দেখছি, দাঁড়াও, একটু সময় দাও আমাকে। আমি যেটা খুঁজছি সেটা তো নেই মেনুতে। এই যে, এক্সকিউজ মি, ওয়েটার, এদিকে আসুন তো। হ্যাঁ ম্যাডাম, বলুন কি কি অর্ডার করবেন আপনারা? আপনাদের এখানে লেমন ওয়াটার পাওয়া যায় না নাকি? মেনুতে দেখলাম না তো। না ম্যাডাম, লেমন ওয়াটার তো নেই। রেস্টুরেন্টে আবার লেমন ওয়াটার থাকে নাকি? আমি তো শুনিনি। আপনি এই গরমে কোল্ড ড্রিঙ্কস অথবা কোল্ড কফি বা কোল্ড টি এগুলো ট্রাই করতে পারেন। না না, আমার লেমন ওয়াটারই চাই। স্পেশাল ভাবে আলাদা করে বানিয়ে দেওয়া যাবে কি? হ্যাঁ, বানিয়ে দেওয়া যাবে, কিন্তু প্রাইসটা অনেক বেশি পড়ে যাবে। আপনি কোল্ড কফি খেলে 150 টাকায় কাজ মিটে যেত। লেমন ওয়াটার যদি খান 1 গ্লাসের দাম 350 টাকা লাগবে। না না, লেমন ওয়াটার দিতে হবে না। অদিতি, এখন লেবুর অনেক দাম, লেমন ওয়াটার খেতে হবে না। চলো না, আমরা দুজনে গরম গরম চা চুমুক দিয়ে খাই, আর সাথে চিকেন পকোড়া। কি, তুমি এই পচা গরমে আমাকে চা খেতে বলছো?
বিয়ের আগে তুমি আমাকে এক গ্লাস লেমন ওয়াটার খাওয়াতে পারছো না, তাহলে বিয়ের পর তুমি কি করবে? আমি তো না খেতে পেয়ে মারা যাব। না বাবা, বাদ দাও, তোমার সঙ্গে থাকা অসম্ভব ব্যাপার, আমি চললাম। এই বলে অদিতি রাগ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। তুহিনও তার পেছন পেছন বেরিয়ে পড়ে। অদিতি দাঁড়াও, দাঁড়াও বলছি, রাগ করছো কেন? শোনো না একবার, শোনো। তুমি লেবু জল খাবে তাই তো? আমি খাওয়াচ্ছি, এসো। কি হলো, শুনবে তো? এই ঠান্ডা ঠান্ডা লেবু জল খান, এই গরমে মাথা শরীর সব ঠান্ডা হবে। লেবুর জল মাত্র 40 টাকায় এক গ্লাস। লেবু জল সাথে এক গ্লাস সাদা জল ফ্রি পাবেন। লেবু জল 30, লেবু জল 30। আসুন আসুন, ঠান্ডা খেয়ে যান। লেবু জলওয়ালার চিৎকার শুনে অদিতি ও তুহিন দুজনেই খুব খুশি হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার অনেক গরম হচ্ছে, আমি 2 গ্লাস লেবু জল খাবো। এই যে দাদা, 2 গ্লাস লেবু জল দিন। দেখলে তো অদিতি, আমি এই জন্যই তোমাকে রেস্টুরেন্টে লেবু জল খেতে বারণ করছিলাম। বাইরে যেটা 40 টাকায় পাচ্ছি, ওখানে অত টাকা দিয়ে খেতে যাব কেন আমরা? এই নাও তোমাদের ঠান্ডা ঠান্ডা লেবু জল। এ কি, এতে লেবু দিয়েছেন বলে মনেই তো হচ্ছে না, একটু টক হয়নি, মনে হচ্ছে ঠান্ডা জলে নুন আর চিনি গুলে দিয়েছেন। হ্যাঁ একদম, লেবু জল একটু টক টক না হলে ভালো লাগে না। কেন, লেবুর গন্ধ পাচ্ছেন না? হ্যাঁ তা একটু পাচ্ছি, আরো লেবুর রস দিন এতে। এত লেবু সাজিয়ে রেখেছেন কেন, শুধু শুধু লোককে দেখানোর জন্য? হ্যাঁ ব্যাস, লেবুর গন্ধের জন্যই তো এটার দাম 40 টাকা। যদি আরো লেবুর রস দিয়ে খেতে চাও তাহলে ওই রেস্টুরেন্টের মতো 350 টাকাই লাগবে। এখন যার কাছে লেবু আছে সেই রাজা। অদিতি ও তুহিন দুজনেই লেবুওয়ালার উপর রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই সময় কাটতে থাকে। অদিতি ও তুহিনের বিয়ে আগে থেকেই ঠিক হয়েছিল, তাই কিছুদিনের মধ্যেই তুহিন অদিতিকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে চলে আসে। বিয়ের পর মা, এই নাও আমার এই মাসের মাহিনা। সংসারের প্রয়োজন মতো জিনিসগুলো সব কিনে নিও। আমাকে দিচ্ছিস কেন বাবা? এখন বাড়িতে বৌমা আছে তো, এখন সব দায়িত্ব আমার বৌমার। এই নাও বৌমা, টাকাগুলো তুমি রাখো, এতে 15,000 টাকা আছে। বুঝে সুঝে সংসার চালানোর দায়িত্ব আজ থেকে তোমার। অদিতি টাকাগুলো পেয়ে খুব খুশি হয়। পরের দিন সকালবেলা সে বাজার করতে চলে যায়। বাজারে গিয়ে সে দেখে যে 5 টাকা করে লেবু বিক্রি হচ্ছে। অদিতি অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। ও মাই গড, লেবুর দাম এত কমে গেল কিভাবে? মাত্র 5 টাকা করে, আমার বিশ্বাসই হচ্ছে না। এক কাজ করি, বাজারে যতগুলো দোকানে লেবু আছে সব লেবু আমি কিনে নিয়ে চলে যাই। হ্যাঁ এই যে দাদা, শুনছেন? অদিতি বাজারে সব লেবু কিনে নেয় এবং একটা গাড়ি ভাড়া করে বাড়িতে লেবু নিয়ে চলে আসে। তার এই কাণ্ড দেখে তুহিন এবং তার মা দুজনেই অদিতির উপর ভীষণ রেগে যায়। তারা দুজনে অদিতিকে অনেক কথা শোনাতে শুরু করে। তুমি একবারও ভাবলে না যে এই মাসে আমাদের সংসার চলবে কিভাবে? আমরা খাবো কি? কি করবে এত লেবু? তুমি গরমে মরে যাচ্ছ নাকি যে এত লেবু জল খেতে হবে? আমি ওসব জানি না, যেখান থেকে লেবুগুলো এনেছো সেখানে ফিরিয়ে দিয়ে এসো, আর তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে লেবু জল খেও। আমাকে ক্ষমা করে দাও তোমরা, প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি এগুলো এখনই ফিরিয়ে দিয়ে আসছি। ইতিহাসে প্রথমবার লেবুর দাম 5 থেকে বেড়ে হলো 30। আজকে সকাল পর্যন্ত লেবুর দাম ছিল মাত্র 5 টাকা, কিন্তু খবর পাওয়া গেল যে এখন থেকে লেবুর দাম বেড়ে হলো 30 টাকা। গবেষকরা বলছেন প্রচন্ড গরমের মধ্যে মানুষ স্বস্তি পেতে অতিরিক্ত লেবুর জল খাচ্ছে, আর তাই হয়তো লেবুর জল আকাশ ছুঁয়ে অন্য গ্রহে পৌঁছে গেছে। কিছুদিন পর হয়তো গ্যালাক্সির বাইরেই বেরিয়ে যাবে। টিভিতে নিউজ দেখে তারা তিনজনই আকাশ থেকে পড়ে। অদিতি আনন্দে লাফিয়ে ওঠে। তুহিন, আমরা এখন সবচেয়ে বড় লোক, আমাদের কাছে 3,000টা লেবু আছে। 3,000 লেবু বিক্রি করলে আমরা পেয়ে যাব 90,000 টাকা। তুমি ভাবতে পারছো? অদিতি, তুমি খুব বুদ্ধিমানের কাজ করেছো, তুমিই মহান। চলো বাজারে এখনই লেবুগুলো বিক্রি করে আসি, আর আজ থেকে আমরা লেবুর ব্যবসা শুরু করব। আমি ফ্যাক্টরিতে কাজ করব আর তুমি মা লেবুর ব্যবসা সামলাবে। আমার বৌমা হলো লক্ষ্মী, বাড়িতে আসতে না আসতেই আমাদের এত লাভ হয়ে গেল। কার বৌমা দেখতে হবে তো, তাই না? তুমি লেবু জল খাবে তো বৌমা? এসো, আমি তোমাকে নিজের হাতে আজকে লেবু জল করে খাওয়াবো। বুড়ি খুব তাড়াতাড়ি পাল্টি খেয়ে গেল।